মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঊর্ধ্বমুখী ওষুধের বাজারে ভ্যাট বৃদ্ধির নতুন ধাক্কার শঙ্কা, আরও চাপে পড়বে গরিব মানুষ বলছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে উল্টো চিত্র, সবজিতে স্বস্তি তবে ক্রেতা কম বলছেন বিক্রেতারা। বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ও ভারত, নতুন অধ্যায় শুরু তাগিদ দিল্লির মার্কিন রাষ্ট্রদূতের। রাজনৈতিক নির্দেশে পুলিশের গুলি আর নয়, প্রশ্নবিদ্ধ ভূমিকা ঠেকানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের। গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, ঢাকা খুলনা মহাসড়কে ব্যাহত যান চলাচল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটি পেছালো ইসরায়েল, রবিবারই চুক্তি কার্যকরের আশাবাদ যুক্তরাষ্ট্রের। এবং চিটাগংয়ের বিপক্ষে বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু করছে রংপুর, দুপুরে রাজশাহীর মুখোমুখি সিলেট। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। ডলারের দাম বৃদ্ধির প্রভাবে এমনিতেই ঊর্ধ্বমুখী ওষুধের বাজার, তার উপর বিক্রয় পর্যায়ে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে আরেক দফা দাম বাড়বে ওষুধের। ঔষধ শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে চাপে থাকা এই শিল্পে নতুন ধাক্কা হতে যাচ্ছে ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত। এতে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ব্যথা নিরাময়ে বিপুল ব্যবহৃত ট্যাবলেট টরেক্স। 1 মাস আগেও স্কয়ার ফার্মার এই ওষুধের প্রতি বক্সের দাম ছিল 600 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 1000-এ। একই কোম্পানির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ রসুভা 5-এর দাম বেড়েছে প্রতি পাতায় 20 টাকা। এভাবে প্রায় সব ওষুধ কোম্পানির অতি প্রয়োজনীয় শত শত ওষুধের দাম এখন গরিবের নাগালের বাইরে। নিউবিয়নের দাম বাড়েছে, নিউরোবেস্ট রেনাটা কোম্পানির এর দাম বাড়েছে, স্কয়ার ফেক্সোফেনাডিন 300 টাকা বক্স থেকে 360 টাকা করছে। তো এইরকম দেখা যায় একটা কোম্পানি যখন দাম বাড়ায়, পাশাপাশি অন্য অন্য কোম্পানিরা দেখা যায় ইমিডিয়েটলি দ্রুত দাম বাড়ায়। নাপা ওষুধটা আগে ছিল 8 টাকা পাতা, হুট করে সব 12 টাকা করছে। নাপা সিরাপ ছিল 20 টাকা ছিল, এখন হুট করে 35 টাকা। এখন ওষুধের এরকম অবস্থা হয়েছে, সাধারণ মানুষ মনে করেন আগে ভাত মাছ না খেয়ে মরতো, এখন ওষুধ না খেয়ে মরবো। মেডিসিনের উপরে ব্যাট ট্যাক্সটা একটু কমায় দেখ, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে কিনে খাইতে পারে। ওষুধ শিল্প মালিকরা বলছেন, গত 1.5 বছরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে 40%। এর ফলে কাঁচামাল আমদানিতে বেড়েছে ব্যয়, যার প্রভাব পড়েছে ওষুধের দামে। প্রায় 90% কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। আমরা যে কাঁচামালটা নিয়ে আসতাম $1 বিপরীতে 83, 84, 85, 86 টাকা ছিল, সেটা এখন এসে অনেক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওষুধের বিক্রয় পর্যায়ে আবারও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 2.4% থেকে বাড়িয়ে করা হয়েছে 3%। এতে ওষুধের দাম বাড়বে আরেক দফা। ব্যবসা পরিচালনার যে ব্যয় এবং তার উৎপাদন খরচ এবং এর সাথে আনুষঙ্গিক যেগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু আপনার উৎপাদনের উপর যে পড়েছে। প্রাইমারি প্রোডাক্টসের উপরে ভ্যাট থাকার কথা না, মানে এই অসময়ে যেখানে মূল্যস্ফীতিটা এখনো কমানো যাচ্ছে না, সেখানে যদি এটা করা হয় দামের উপরে একটু ইয়ে পড়বে। শুধু ওষুধ নয়, মোবাইল কল রেট ও ইন্টারনেট, রেস্তোরাঁ, ফলমূল সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাটের হার বেড়েছে। IMF এর শর্ত মেনে রাজস্ব আদায় বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে এর উল্টো চিত্র। খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন, আর এতে দাম বাড়াতে সরকার বাধ্য হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন সবজির বাজারে স্বস্তি ফিরলেও ক্রেতা সমাগম কম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান মাস সামনে রেখে আমদানিতে অনেক নিত্যপণ্যেই শুল্ক ছাড় দিয়েছে সরকার, তবুও আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন মিল মালিকরা চালের কৃত্রিম সংকট তৈরি করছে। দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে, কিন্তু ধানগুলা বাজারে আসে নাই, কিন্তু ধানগুলা কোথায় গেল? কৃত্রিম সংকট করে সরকারকে বুঝাবে এই হয়েছে সত্যিকার সরকার যদি মনিটরিং করতে হবে একটু, যেটা আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বাট আমাদের মতন মধ্যবিত্তর জন্য একটু তো টাফ হয়, আর আমাদের থেকে আর একটু যারা নিম্নবিত্ত তাদের তো আরোই কষ্ট। আমি গত মাসে ওর কাছ থেকে এই নাজির শেল চাল নিচ্ছে 1850 টাকায়, এখন নিতে আসলাম সেটা 2250 টাকায় চাইছে। এদিকে উত্তাপ কমেছে সবজির বাজারে, সব সবজি কেজিতে 10 থেকে 15 টাকা কমে পাওয়া যাচ্ছে। তবুও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। বাজার তদারকির অভাব মনে করছেন তারা। মোটামুটি মালের দাম কমছে, কিন্তু মানুষের ইনকাম নাই। কিন্তু সবজি তো মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হইলো আমাদের ভাত। এই মুহূর্তে চাউলের দাম যে কেন বাড়লো এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে এটা বলতে পারি না। বাজার যে কন্ট্রোলটা, এটা আমার কাছে মনে হচ্ছে এটা এফিশিয়েন্ট না। যেখানে দৈনন্দিন ডাল ভাত খাওয়াই বিলাসিতার পর্যায়ে চলে গেছে, সেখানে মাছ মাংস খাওয়া অসম্ভব বলছেন অনেক ক্রেতা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে 7.14%, অথচ একই সময়ে বিশ্ববাজারে চালের দাম কমেছে 24.19%। তবু কেন কমছে না চালের দাম, প্রশ্ন ক্রেতা বিক্রেতা উভয়েরই। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজশাহীতে সবজির ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা, ফলে জমিতেই নষ্ট করছেন সবজি। উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়কের অভাবকে দায়ী করছে কৃষি বিভাগ। অন্যদিকে সঠিক প্রশিক্ষণের অভাবে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে না পারায় এমন বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার পাঠানো তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার কৃষক নজরুল ইসলাম প্রায় ৮০,০০০ টাকা খরচ করে ১ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। বাজারজাত করার খরচের থেকে দাম কম হওয়ায় জমিতেই তিনি ফুলকপি নষ্ট করতে বাধ্য হচ্ছেন। কবি নেওয়ার লোক না, কেউ খাইছে না। বিলে দেখেন কত কবি, অথচ একটা লোক কেউ ভুল কি দেওয়া দেখছে না যে এই কবি আছে কি। অন্যান্য কৃষকও জানান একই কথা, ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে পড়ে দিশেহারা তারা। তুলছি না, যেটা লস 2 টাকার কবি, আর পাইছে তো লিবে 3 টাকা করে। আপনার দামই নাই সিমের, আমরা বেশি 10 টাকা কেজি, আর ওরা বেশি 20 টাকা 25 টাকা। আমাদের তোলার পয়সা হয়েছে না, মানে পাইকারি দামে কিনলে এরকম দাম দিছে, আর খুচরা হয়তো 2-5 টাকা 4 টাকা এরকম বিক্রি হয়েছে। কৃষকের লোকসানের কারণ হিসেবে কৃষি অধিদপ্তরের উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করলেন এই কৃষি কর্মকর্তা। মার্কেটিং যে কৃষি বিপণন অধিদপ্তর আছে তাদের সাথে আমরা মনে হয় এটা যদি আরো হয়, সেক্ষেত্রে আমাদের মার্কেটটা ডেভেলপ হবে। কৃষি যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, এক পর্যায়ে যারা কমার্শিয়াল চাষি, তারা কিন্তু আরো লাভবান হবে। বিশেষজ্ঞদের অভিমত, এমন বিপর্যয় এড়াতে কৃষক ও কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ও যোগানের ভারসাম্য নিশ্চিত করতে হবে। কৃষককে প্রশিক্ষিত করতে হবে যে একটি ফসল এক সময় বপন না করে একটা টাইম সোয়িং গুলোর পরিবর্তন এনে বিভিন্ন সময়ে রোপণ করলে ওই ফসলগুলো একটু আকপাচ করলে পারে সরবরাহটা নিশ্চিত করা যায়। লোকসান এড়াতে ফসল চাষে বৈচিত্র্য নিয়ে আসার পাশাপাশি কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। জয়নুল আবদিন বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি প্রধানের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনিও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনেকে বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায়, জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তার মতে, বাংলাদেশের নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে গণতন্ত্র নির্বাচন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম WOIN-কে দেয়া সাক্ষাৎকারে কথা জানান গারসেটি। বলেন, একটা সুযোগ এসেছে, উভয় দেশই চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এর মধ্য দিয়ে অতীত পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ। এখন অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে সেদিকে নজর দিতে হবে, এমনটাই জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। একটা সুযোগ এসেছে, আমরা উভয় দেশই চাই সেখানে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা হোক। আমরা চাই এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় শুরু করবে। অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে এই বিষয়ে গঠিত সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, মানতে হবে আইন। এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত 6 সংস্কার কমিশনের 4টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে 15টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপরে হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে আস্তে আস্তে, যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোন সংঘাত হয় তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালের শেষে, যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে আশেপাশে যারা আছে তাদেরকে, যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে। আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয়স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফররাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। 5380টি আসনের বিপরীতে প্রতিটির জন্য লড়ছেন 25 জন শিক্ষার্থী। দর্শক, আরও খবর শোনাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন।
সুমন, এবার তো প্রতিদ্বন্দ্বিতা গতবারের তুলনায় আরো বেড়েছে, কি বলছেন ভর্তি ইচ্ছুরা, তাদের পরীক্ষা কেমন হলো? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছি। আপনার পাশেই কিন্তু কলা ভবনে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 19টি কেন্দ্রের পাশাপাশি কিন্তু এখানে একটি কেন্দ্র ছিল। আমরা পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। 1 ঘন্টা পরীক্ষা চলেছে। পরীক্ষার্থীরা কিন্তু সবাই খুব সন্তুষ্টি প্রকাশ করেছে প্রশ্নপত্র নিয়ে, পাশাপাশি ঠিক পরীক্ষার পরিবেশ সবকিছু মিলিয়ে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে। এবার আপনারা জানেন যে প্রশ্ন ফাঁস হওয়ার রোধে কিন্তু বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই জায়গা থেকে তারা খুব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে মেধাবীদের মধ্যে যে প্রতিযোগিতাটি সেটি যে হবে এটি নিয়ে তারা সন্তুষ্ট। তারপরেও সবকিছু মিলিয়ে বলছেন যে এই পরীক্ষা শেষে যারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা মূলত প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবেন, এই জন্য এমনটি তারা জানিয়েছেন। আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশের কিন্তু 19টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় বলি যে এবার কিন্তু প্রায় 1,35,261 জন শিক্ষার্থী এই মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদনটি করে। আমরা কিন্তু তাদের যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিভাবকদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু সবকিছু মিলিয়ে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং প্রায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু প্রতি আসনে ঠিক 25 জন শিক্ষার্থী লড়ছেন এবং প্রায় অন্যান্য বছরের তুলনায় প্রতিযোগী সংখ্যা এবার বেশি। ফলে অভিভাবকরা বলছেন যে প্রতিযোগীর সংখ্যা বেশি থাকলে পরেও যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, মেধাবীরা জায়গা পাবেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি, সেই জায়গা থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। বলছেন যে যারা চান্স পাবেন না তারা পরবর্তী যে সেকেন্ড চয়েস রয়েছে সেখানে অবশ্যই চান্স পাবেন এমন প্রত্যাশা করছেন। যারা চান্স পাবেন তারা বলছেন যে দেশ সেবায় যেন তারা সবার কাছে সেবাটি পৌঁছে দিতে পারে, চিকিৎসা সেবা, তেমন দোয়া চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 6টার দিকে হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ অন্য 2 আরোহী মৃত্যুবরণ করেন। ঘটনার পর বেশ কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামে। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। বাচ্চার প্রথম হাসি, কথা, হাঁটা খুবই ভালো লাগে, কিন্তু কিছু প্রথম ছবি আঁকা, নিজ হাতে খাওয়া, ধুলো মাখা। তাই প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট শিশুর ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় শিশুর ত্বকে র্যাশ হয় না। তাই প্রথম থেকেই টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল।
কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্যারাশুট 350 মিলিতে এখন 30 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। শরীয়তপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম। 23 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 15টি। এজলাস আর অফিস কক্ষ সংকটে দিন দিন প্রকট হয়ে উঠছে মামলা জট। তবে বরাদ্দ পেলে নতুন ভবনের নির্মাণ কাজ শুরুর কথা বলছে জেলা গণপূর্ত বিভাগ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। নথিপত্র আর আলমিরা দিয়ে তৈরি দেয়ালের ওপাশের এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে এই বিচারিক কাজ। কিছু নথি টেবিলের নিচে, এখানে সেখানে। জায়গা সংকটে বিচার কাজ বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এখানে এজলাসের সমস্যা, এজলাস কম, যার কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বিচারকের চাইতে এজলাস কম, সবাই একসাথে বা কয়েকজন একসাথে বিচার কার্যক্রম চালাতে পারে না। অন্যদিকে এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলা জট। চরম ভোগান্তিতে আইনজীবী সহ কর্মকর্তা কর্মচারীরা। স্টাফরা বা আমরা আইনজীবীরা বসার কোনো জায়গা পাচ্ছি না। লেখালেখি তো প্রশ্নই আসে না, বসতে গেলে শুধু 8 জন বসতে পারি। চারটেগুলো নাই বললেই চলে, যা অধিকাংশ ভাঙ্গা। সময় মতন আমরা বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার দিতে পারি না আমাদের এই ভবনের অভাবের কারণে। তো সরকারের কাছে আমার আবেদন যে অতি দ্রুত যাতে করে এই ভবন আমরা পেতে পারি। ভবন নির্মাণ হলে সব সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জেলা জজ আদালতের নাজির। শরীয়তপুর সারা বাংলাদেশের জুডিশিয়াল ভবন আছে, ওটা শরীয়তপুর নেই। শরীয়তপুর খুব দ্রুত জুডিশিয়াল ভবন তৈরি করা হবে। এদিকে জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও বরাদ্দ না পাওয়ায় নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি, এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি। এখানে যে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে চলছে পুনর্মিলনী অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণে সমবেত হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বজরুল আলম শাওন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে কি কি আয়োজন রয়েছে আজ, এবং অনেকে তো অনেক বছর পর তাদের বন্ধুদের সঙ্গে দেখা পেয়েছেন, তারা কি বলছেন? ধন্যবাদ নাফিসা। আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের আজকে পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিন চলছে। আজকে মূলত যারা এই স্কুলের সাবেক শিক্ষার্থী রয়েছে তাদের পুনর্মিলনী, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই স্কুলের সাবেক শিক্ষার্থীরা এসেছেন। অনেকে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু এই স্কুল চত্বরে এসে যেন তারা আবার সেই শৈশব এবং কৈশোরে ফিরে গেছেন, স্মৃতিচারণ করছেন। আপনাকে জানিয়ে রাখি, পুরান ঢাকার এই স্কুলটি মূলত ব্রিটিশ শাসনামলের 1904 সালে গোড়াপত্তন হয়। আর্মেনিয়ানদের
অধ্যুষিত এই এলাকায় তখন উচ্চ শিক্ষার প্রসারের লক্ষ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এই স্কুল থেকে কিন্তু অবিভক্ত ভারতবর্ষের বহু কৃতি শিক্ষার্থী এই স্কুল থেকে বের হয়েছেন। এখানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যেমন আছেন তেমন বাংলাদেশের স্থপতি রয়েছেন, ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন পর্যায়ের যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তারা কিন্তু এই স্কুল থেকে বের হয়েছেন। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই আরমানিটোলা সরকারি স্কুল থেকে এই স্কুলটিকে মূলত হকি খেলার আতুরঘর বলা হয়। এখান থেকে বাংলাদেশের তারকা খেলার বের হয়েছেন এই আরমানিটোলা স্কুল থেকে। তো আজকে এই অনুষ্ঠানের 120 বছর উদযাপন অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ পুণ্যমিলনীর। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।